কিন্তু সরকার অভিনয় করছে, মনে হয় যেন যে এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে। 1 নম্বর খবর হলো যে সরকার 51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা তাদের কাছে সে $2 বিলিয়ন ঋণ চেয়েছে। প্রথম খবর, 1 নম্বর খবর হলো যে সরকার 51,000 কোটি টাকা এই 2 মাসে ব্যাংক থেকে ঋণ নিয়েছে। আবার বলছি, 2 মাসে 51,000 কোটি টাকা। এর মধ্যে এই জাস্ট 1 সপ্তাহের মধ্যে 5,000 কোটি 10,000 5,000 কোটি টাকা নিচ্ছে। আবার ব্যাংকগুলোর লোন না পাওয়ার কারণে তারা বলছে আমরা বন্ড ছেড়ে এই টাকা আনবো। তো সব মিলিয়ে সম্ভবত 41 অথবা 51,000 কোটি টাকা এই 2 মাসে তারা শুধু ব্যাংক থেকে ঋণ নিয়েছে। গেল 1। 2 নম্বর হলো এই যে ভর্তুকি, এই ভর্তুকির জন্য জ্বালানিতে তারা 50,000 কোটি টাকা এই বিপিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সরকারের কাছে চেয়েছে। এটা গেল লায়াবিলিটি। এখন এই যে বিপিসি চেয়েছে, এটা লোকাল মুদ্রায় তার কাছে টাকা নাই, এই জন্য সে পাগলের মতো টাকা খুঁজছে। যেমন আজকেও প্রধানমন্ত্রী যারা দাতা সংস্থা তাদের কাছে সে $2 বিলিয়ন ঋণ চেয়েছে। এখন এই $2 বিলিয়ন জন্য কিন্তু আইএমএফের কাছে অনেক আগেই আসার সাথে সাথে সরকার নিবেদন করেছিল। আইএমএফ কিন্তু রেসপন্ড করেনি। এবং আইএমএফ শেখ হাসিনার জমানাতে যে ঋণটা দিয়েছিল বাংলাদেশকে $4.5 বিলিয়ন, সেটার যে শেষ কিস্তিগুলো শেখ হাসিনার পতনের পর একটা কিস্তিও ইউনূসের জমানাতে ছাড় করেনি। এবং এই সরকারের আমলেও এখন পর্যন্ত আইএমএফ একটা কিস্তি ছাড় করেনি। এবং আইএমএফ তার কিস্তি বাংলাদেশের জন্য ছাড় না করা পর্যন্ত এই সরকারের যে গ্রহণযোগ্যতা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর কাছে, আন্তর্জাতিক ট্রেড অ্যান্ড কমার্সের কাছে তার যে ভাবমূর্তি, এটা প্রতিষ্ঠিত হবে না। এই জন্য এই যে জ্বালানির জন্য যে $2 বিলিয়ন, এটা তার আসলে ইমার্জেন্সি আনা দরকার ছিল মূলত আইএমএফ কাছ থেকে। কিন্তু আইএমএফের কাছ থেকে কোনো রেসপন্ড পায়নি। না পেয়ে এখন সে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, জায়গা সবার কাছে সে টাকা চাচ্ছে। কিন্তু এই আজকে কোনো উন্নয়ন সহযোগী এখন পর্যন্ত বলেনি সরকারকে টাকা দেব। তো এই যে অবস্থা, সামনে আসছে বাজেট, জুন মাসে আসতেছে বাজেট। তো এই বাজেটের কাছের সঙ্গে সঙ্গে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের যে বেসরকারি পাওয়ার প্ল্যান্টগুলো আছে, শেখ হাসিনার জমানাতে তারা প্রায় 80,000 কোটি টাকা সরকার কাছে পেত। এটা বাড়ছে, কমে নাই। আদানি পেত অলমোস্ট ধরেন 12,000 কোটি টাকা আদানি পেত। এখন সেটার কিছু অংশ দেওয়া হয়েছে, বাট এখন পর্যন্ত আদানি একটা বিরাট টাকা এই সরকারের কাছে পাবে। সামনে অবস্থা তাহলে এইগুলো আপনি চিন্তা করেন যে সুলতান সুলেমানের মতো মানুষ বা ধরেন আওরঙ্গজেবের মতো মানুষ, তারাও টাকার জন্য রাতের আধারে সিংহাসন ত্যাগ করে ইহুদি যারা সুদখোর ছিল তাদের রাষ্ট্রে, তাদের কাছে গিয়ে সেই টাকা সুদে এনে তারা কিন্তু রাষ্ট্র চালাতে বাধ্য করেছে। একটা রাষ্ট্রে যদি অর্থ না থাকে, টাকা না থাকে, রাষ্ট্রের মেরুদণ্ড থাকে না। আপনি যত কথা বলেন না কেন, ন্যায় নীতি কোনো কিছু থাকে না। পুরুষের টাকা না থাকলে যেমন কিচ্ছু থাকে না, নারীর যেমন যৌবন না থাকলে, সৌন্দর্য না থাকলে দুনিয়ার কোনো মানুষ তাকে ফিরে তাকায় না, বিগত যৌবনার দিকে ফিরে থাকে না। পুরুষের একই অবস্থা, রাষ্ট্রেরও টাকা থাকতে হবে। আমরা অনেকগুলো রাষ্ট্র, ওমানের মতো একটা ছোটো রাষ্ট্রকে আমরা পাত্তা দিতেছি টাকার জন্য। এখন এই সরকারের যে প্রধান সমস্যা হলো টাকা নেই। কিন্তু সরকার অভিনয় করছে, মনে হয় যেন যে এক একজনের 20টা-25টা করে কার্ড দিয়ে দেবে। হেলথ কার্ড, এডুকেশন কার্ড, নাগরিক কার্ড, এই কার্ডগুলো দিয়ে ফ্যামিলি কার্ড, সার কার্ড, ডিজেল কার্ড, এবং এই কার্ডগুলো নিয়ে আমরা মাথায় করে কোথায় যাব বলেন তো? প্রত্যেকটা কার্ডের সাথেই তো টাকা পয়সা জড়িত। খাল কাটা হবে, 20,000 কিলোমিটার খাল কাটা হবে, 50 কোটি গাছ লাগানো হবে। অথচ আপনি এই যে আমি যে অর্থনৈতিক যে ডাটাগুলো দিলাম, এটার এগেনস্টে বলেন তো একটা সরকার 2 মাসের মাথায় এসে সে এই অর্থনীতির মধ্যে 20,000 কিলোমিটার খাল কীভাবে কাটবে? ফলে কি হলো, আপনার যোগান চাহিদা প্রয়োজনের সঙ্গে সমন্বয় না থাকার কারণে আপনি যদি একেবারে শুরুতে স্টাডি ছিল না, এইভাবে স্টাডি ছিল না। আই ডোন্ট নো, আমি এটা বলতে পারবো না। ফার্স্ট থিং হলো যে তাদের শুরুটা আমার কাছে ভালো লাগেনি। মর্নিং শোজ দ্যাটে যেভাবে তারা শুরু করেছে, এইভাবে কতদূর এগোতে পারে। আমাদের তো দেশটা আসলে মিরাকেল, এদেশে অনেক কিছু মিরাকেল ঘটে। তো হয়তো মিরাকেলই অনেক কিছু ঘটে যেতে পারে। ইফ ইট ইজ নট মিরাকেল, ইফ ইট ইজ নট মিরাকেল, ভালো যাবে না সরকারের। আপনি বেতন কম দেন অথবা ছাঁটাই করেন, অ্যাট লিস্ট অর্ধেক আপনাকে সরকারি ব্যয়
কমায় ফেলতে হবে কেবলই মাত্র বেতন ভাতা বাবদ। যেটা দেখা যায় সেটা হলো শরীয়ত, আর যেটা মারিফত সেটা দেখা যায় না। তো গোপনে অন্ধকারে মারিফতে সরকার কী কী ক্রাইসিস ম্যানেজমেন্ট করছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু শরিয়ত দৃশ্যমান যদি বলেন তাহলে আমরা আসলে কোনো ক্রাইসিস ম্যানেজমেন্ট দেখছি না। একটা ছোট্ট উদাহরণ দিই, আমি এই আপনার অনুষ্ঠানে আসার আগে দেখলাম অর্থনৈতিক ক্রাইসিসের কারণে বিবিসি তার হেড অফিসের এবং আশেপাশের জায়গা থেকে 2000 লোককে তারা ছাঁটাই করছে, যে গভর্নমেন্ট প্রতিষ্ঠান বিবিসি থেকে। তো আমাদের পারিবারিক জীবনে আমরা কি করি, যখন চাকরি চলে যায়, অভাব হয়ে যায়, আমরা একটা ছোট বাসায় যাই, 3 বেলার জায়গায় 1 বেলা খাবার খাই, নতুন জামা কাপড় কিনি না, আয় অনুযায়ী ব্যয় করি। আমাদের দেশে 20 লাখ বা 21 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী। 21 লক্ষ। তো সরকার যে রেভিনিউটা আর্ন করে সেই আর্নের অলমোস্ট 40% আমাদের এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনে চলে যায়, আর প্রায় সেম অ্যামাউন্ট চলে যায় সুদ দিতে। বিদেশে যে আমরা ঋণ করেছি সেই সুদ দিতে আমাদের বাকি 40% চলে যায়। 20% টাকা আমরা এই বিভিন্ন উন্নয়ন ডেভেলপমেন্ট সেক্টরে এগুলোতে ব্যয় করি জায়গাতে। এই হলো বাস্তবতা। তো এখন এই যে সরকারি কর্মকর্তাদের বেতন কত, আমাদের গত বছর যেটা বেতন ছিল প্রায় 90,000 কোটি টাকা এই মুহূর্তে সরকারি কর্মকর্তাদের শুধু মূল বেতন। এটার সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাবাদ এটা ইউনুস সরকার বাড়িয়ে এমনভাবে করে গেছে যে এই 80,000-এর পরে আরও 1,20,000 কোটি টাকা, মানে মোট 2 লক্ষ কোটি টাকা সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হবে, এইভাবে একটা পে স্কেল তৈরি করে গেছে। আচ্ছা, এখন যদি ভারতের দিকে তাকান, আমাদের সাথে তাদের যে ব্যুরোক্রেসি অনেক হাই, তারপরেও তাদের যে জাতীয় বাজেট সেই বাজেটের 8%, অনলি 8% হলো সরকারি কর্মচারীদের বেতন ভাতা। তো বুঝতে পারেন যে আমরা কি ধরনের একটা শ্বেতহস্তি লালন পালন করছি। তো কাজে আমাদের যে এই মুহূর্তে যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে আপনি বেতন কম দেন অথবা ছাঁটাই করেন, অ্যাটলিস্ট অর্ধেক আপনাকে সরকারি ব্যয় কমায় ফেলতে হবে কেবলই মাত্র বেতন ভাতা বাবদ, আর বাকিগুলো তো আপনি কমাতে পারবেন না। কিন্তু এটা এখানে মারফতি কোনো বিষয় না, এটা প্রকাশ্যে আপনাকে এই কাজ করতেই হবে। এখানে নতুন পে স্কেলের দাবি তাই তো বলছি, আপনার এখানে বলছি যে এখানে আমাদের দেশে মনে করেন যে এটা পুলিশ থেকে বাদ দিতে হবে, সামরিক বাহিনী থেকে বাদ দিতে হবে, সব জায়গাতে বাদ দিতে হবে। এখন যেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এবং আমেরিকাতে হলে এই মুহূর্তে অর্ধেক কমিয়ে ফেলা হতো। সেই মানুষগুলো কই যাবে? আচ্ছা, সেটা ডাজ নট ম্যাটার, আপনাকে তো আপনার রাষ্ট্র চালাতে হবে, আপনার রাষ্ট্র চালাতে হবে। তো এখন সারা দুনিয়াতে এইভাবেই কাজ করে, তো আপনাকে অর্ধেক করতে হবে। সেটা না করে আপনার উপরে যে খড়গ, সেই খড়গটা হলো আপনি এক্সিস্টিং যে ব্যয়টা আছে এটাকে প্রায় আরও 2 গুণ বা 2.5 গুণ আপনি করে ফেলছেন। মানে 80,000-এর জায়গায় আরও 1,20,000 কোটি টাকা নতুন করে যুক্ত হচ্ছে। প্লাস সরকারের যারা লোকজন তারা বলতেছেন যে আরও 5 লাখ লোক নতুন করে নিয়োগ দেওয়া হবে। মানে এখন 21 লাখ আছে, আরও বিভিন্ন শূন্য পদ, তারা তো পদ শূন্য করে রাখে, সেই শূন্য পদে 5 লাখ যে শূন্য পদ আছে সেখানে খুব দ্রুত বিএনপির যারা লোকজন আছে, যুব দলের লোক আছে, ছাত্র দলের লোক আছে, তাদেরকে এই সময় নিয়োগ দিতে হবে। সো ইটস এ পপুলার ওয়ার্ক, পপুলার জব। কিন্তু বাংলাদেশের যে সত্যিকার ভালো কিছু করবে, আপনাকে একটা জিনিস বলি, সাহিদ ভাই কিন্তু খুব চমৎকার একটা কথা বলছেন। রাষ্ট্র ব্যবস্থাটি একটা বিশ্বাস, এটা হলো প্রিলিমিনারি, আর দ্বিতীয় হলো আস্থা। প্রথমে আপনি বিশ্বাস করবেন মহান আল্লাহর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো বিশ্বাস। আর আস্থা হলো যে আমার জীবন যৌবন সব কিছুই আসলে আল্লাহর উপর নির্ভর করে, তো এটা হলো আস্থা। তো এই রাষ্ট্রের প্রতি প্রথমত আপনার বিশ্বাসটা থাকতে হবে এবং দ্বিতীয়ত আস্থাটা থাকতে হবে। এই 2 মাসে মানে বিশ্বাসের যে জায়গাটা এবং আস্থার যে জায়গাটা শুধুমাত্র পেট্রোলিয়াম সেক্টরে 0 হয়ে গেছে, একদম শূন্য। মানে সরকার বলছে আমার কাছে 2 মাসের আছে, পেট্রোলের কোনো সমস্যা নেই, কিন্তু কেউ এটা বিশ্বাস করছে না। আর আস্থার সংকটটা নষ্ট হচ্ছে যারা ভুক্তভোগী, তারা যখন পেট্রোল পাম্পে যাচ্ছে এবং সেখানে প্রতিদিন হৃদয় বিদারক দৃশ্য তৈরি হচ্ছে। একটা মানুষ 1 লিটার 1.5 লিটার তেল পুড়িয়ে একটা পেট্রোল পাম্পে আসছে, 10 ঘন্টা 12 ঘন্টা সে লাইনে দাঁড়িয়ে থেকে একটা গাড়ির জন্য সে 10 লিটার তেল পাচ্ছে, তাও 3-4 দিন পরে। কখনো দেখা গেল যে একেবারে সিরিয়ালে গেছে, তখন পেট্রোল পাম্প থেকে বলা হলো ফুয়েল নেই, আর সরকার বলছে আমার কোনো অভাব নেই। তাহলে এই দেখেন বিশ্বাস এবং ট্রাস্টের যে জায়গাটা কিভাবে নষ্ট হলো। এখন এটাকে কেন্দ্র করে কি সরকারের কাছে এই রিপোর্ট যাচ্ছে না?
আমি আপনাকে বলছি এটা শুরু যেখান থেকে হলো, আমরা অফ ইয়ারে এই অনুষ্ঠানের আগে আপনার সাথে কথা বলছিলাম বঙ্গবন্ধু জমানার PL-480 একটা প্রকল্প। এই প্রকল্পের আন্ডারে আমেরিকা করে কি আমাদের মতো তৃতীয় বিশ্বের যে দেশগুলো আছে সেই তৃতীয় বিশ্বের দেশগুলোকে খাদ্য সহযোগিতা দেয়। তো 1974-এ PL-480-র আন্ডারে আমাদের বাংলাদেশে গম আসার কথা, 74-এ সেই গম আসবে, কিন্তু গমটা আসবে না এটা রাজনৈতিক লোক জানবে না, এটা জানবে আমলারা। এর আমলাটার কারণ হলো যে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা নিয়ম ছিল যে কেউ যদি কিউবার সাথে ব্যবসা করে তাহলে সে আর এই PL-480-র এই সহযোগিতাটা পাবে না। তো বাংলাদেশ করছে কি বেশ কয়েকটা চালান কিউবাতে পাট রপ্তানি করেছিল। পাট রপ্তানি করার পরে ওই যে ওদের যে এক্সপোর্ট লাইনে আমরা তো ছিল, এটা তো আমলারা জানতো। তো দেখেন আমলারা সেই জিনিসটা গোপন করে তারা কী করলো, আমেরিকার একটা এই যে ডিপ স্টেটের মধ্যে বাংলাদেশকে ফেলে দিল। তখন আমরা ইউক্রেন থেকে গম আনি, পাকিস্তান আমল থেকে, তখন আমরা চীন থেকে গম আনি, তখন আমরা রাশিয়া থেকে গম আনি, দেয়ার আর ম্যানি অস্ট্রেলিয়া থেকে গম আনি। তো সেই গম আর কম মূল্যে সেই গমগুলো সরকার আনতে পারলো না। আমলারা বলল যে এই যে PL-4 থেকে মাগনা গম আসতেছে, সেই মাগনা গম আসতেছে এই কথা বলে শেষ মুহূর্তে যখন দেখা গেল যে কিউবাতে এক্সপোর্টের কারণে সেই গম এলো না, এই খবরটা জানাজানি যেদিন হলো তার এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গে দুর্ভিক্ষ হয়ে গেল। যেই দিন জানাজানি হয়ে গেল সেই দিন সঙ্গে সঙ্গে বাংলাদেশের যত চাল ডাল সবাই মজুত করে ফেললো।